সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতন বিপ্লব। আজকের আলোচনার বিষয় সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মাঝখানে রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ আলিম আক্তার খান, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অধিদপ্তর, এবং একেবারে ডানে রয়েছেন কৃষিবিদ KSM মুস্তাফিজুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। আমাদের আলোচনা বিষয় সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না। এই সিন্ডিকেট সব ক্ষেত্রেই, শুধুমাত্র বাজার সিন্ডিকেট কিংবা এগ্রিকালচার সিন্ডিকেট কিংবা প্রশাসন শিক্ষা ব্যবস্থা নয়, কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না সে বিষয়ে প্রথমে আমি আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আপনার কাছে জানতে চাইব, আইনের কি কোনো আমাদের আসলে দুর্বলতা রয়েছে কি না, কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না? ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে এবং আপনাকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আমার মনে হয় যে সবচেয়ে আমাদের দেশের মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বা দাবি বা মূল যে বক্তব্যটাই আসছে হচ্ছে এই সিন্ডিকেট কেন্দ্রিক। আসলে আইন অবশ্যই আছে, একজন মানুষ অপরাধ করলে তাকে শাস্তি দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। শাস্তির জন্য যেই আইনের যে বিধান যে ক্ষেত্রে আছে সেটা আছে বলেই আমি মনে করি। হয়তো আইনের কিছু দ্রুত কার্যকারিতার কিছু বিষয় আছে। সেক্ষেত্রে আমি যেমন প্রথমে যেই বিষয়টায় আসবো সেটা হলো যে সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না। যদি এই জায়গা থেকে শুরু করি তাহলে আমি বলবো যে আমাদের মধ্যে আমি মনে করি যে আন্তরিকতা এবং সদিচ্ছার যে বিষয়টি, যে সংশ্লিষ্ট বিষয়ে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, কর্তৃপক্ষ বলি, প্রশাসন বলি, এমনকি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কথাও বলি, তাদের যেই সদিচ্ছা এবং আন্তরিকতার বিষয়টি এই জন্য আসবে যে কেন সিন্ডিকেট হয়েছে, কেন ভাঙা যাচ্ছে না এবং ভাঙতে হলে কি করা দরকার, এই বিষয়ে মনে হয় আমরা কম বেশি সবাই জানি। আমরা এরকম টকশো করছি, আমরা আলোচনা করছি, সবই করছি, কিন্তু আলটিমেটলি সিন্ডিকেট ভাঙছে না। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে যারা নীতি নির্ধারক তাদের ভূমিকা সবচেয়ে বেশি, এরপরে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা আছেন। এখানে যেমন আপনাকে বলি, আমরা ছোট ছোট যদি উদাহরণ দিই, যেমন ধরেন চালের কথাই বলি, যে চালের বাজার, আমার বাড়ি কুষ্টিয়াতে, যেখানে কুষ্টিয়াতে মূল চালের যে আড়ত এটা কুষ্টিয়া থেকে শুরু হয়। আমাদের কাছে অনেক ধরনের গল্প আছে যে চালের বাজার যারা নিয়ন্ত্রণ করেন তাদের এই নিয়ন্ত্রণের সাথে বিগত বছরগুলোতে, বিগত সরকারের আমলে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এই বিষয়ে বিভিন্ন ধরনের এখানে কমিশন দিয়ে চালের বাজার বিভিন্ন সময়ে বাড়ানো হয়েছে। তাহলে এখানে যদি বিগত বছরে, বিগত সরকারের আমলে যদি এখানে রাজনৈতিক নেতৃত্ব যদি এখানে জড়িত থাকেন, সেক্ষেত্রে সেটা বন্ধ করার একটা বিষয় আছে, তাদের সদিচ্ছার ছিল না বলেই আমরা মনে করি। দ্বিতীয়ত, আমি যদি কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত চিন্তা করি, দেখা যাবে যে যেই পরিবহনে চাল আনা হচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা চাঁদাবাজির গল্প সবাই জানি, শ্রমিক সংগঠনগুলো পদে পদে এখানে চাঁদাবাজি হচ্ছে। কেন আমরা এই চাঁদাবাজি বন্ধ করতে পারছি না? এরপর যখন মূল পাইকারি বাজারে আসছে, তখন পাইকারি বাজারে এখানে যেসব জায়গায় চালের আড়ত রয়েছে, বাবুবাজারে এবং অন্যান্য জায়গায়, আমি যদিও আইনজীবী, আমরা যদিও যেই কথাগুলো শুনি বক্তা হিসাবে আমার কথাটা, সো আমরা যেই জায়গায় চাল উৎপাদন হচ্ছে সেখানে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে আমরা জানি। চাল এই যে কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত আস্তে আস্তে কোথায় কোথায় অনিয়ম হচ্ছে আমরা জানি। পাইকারি বাজারে কোথায় কোথায় অনিয়মের কারণে চালের দাম মূল উৎপাদন ক্ষেত্র থেকে বিক্রয় কেন্দ্র পর্যন্ত কিভাবে চালের দাম বাড়ছে কম বেশি আমরা জানি। তারপরে কেন পাচ্ছি না? কারণ সংশ্লিষ্ট যারা আছেন, আমি মনে করি দেশের একজন নাগরিক হিসাবে যে তাদের সদিচ্ছা এবং আন্তরিকতার অভাব আছে বলেই আমরা এই সিন্ডিকেট ভাঙতে পারছি। কিন্তু আইনের এই জায়গায় যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি ছোট্ট, যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তো আমরা দেখেছি যে বাজার মনিটরিংয়ে তাদের এক অভিযান, প্রতিনিয়ত অভিযান চলছে, এবং এটা আজকে নতুন নয়, আমরা সবসময় দেখছি তাদের জরিমানা করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, এবং ভোক্তারা কেউ অভিযোগ করলে সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের কিন্তু অধিকার সংরক্ষণের জন্য তারা সোচ্চার হয়েছে। এখানে কি লোকবলের সংকট নাকি আইনের সাথে আপনাদের সমন্বয় নেই? আমি দুইটা জায়গায় বলবো, যেহেতু এখানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সাহেব আছেন, উনি আরো ভালো বলবেন। আপনার প্রশ্নের মধ্যেই আপনি উত্তরটা দিয়েছেন। সেটা হচ্ছে, আমি মনে করি যে তাদের যেই অবকাঠামো, সেই অবকাঠামোতে যেই তড়িৎ
যে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে সেটা উনারা নিতে কোনোভাবে না কোনোভাবে ব্যর্থ হচ্ছেন। হয়তো অবশ্যই আপনি যদি বলেন যে উনি হয়তো ব্যাখ্যা দিবেন যে কতগুলো মামলা হচ্ছে, কতগুলো শুনানি হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে। আসলে আমাদের দেশের হচ্ছে কি, এইটা একটু অন্যভাবে ব্যাখ্যা বলি। আমাদের দেশের আমরা অনেক সময় এটা মানে হালকাভাবেই বলি যে আমি একজন ব্যবসায়ী, আমি রোজা রাখছি, নামাজ পড়ছি, আমি বাকি ধর্মীয় সব অনুশাসন পালন করে আমি একটু পরেই দেখা যাচ্ছে যে সুযোগ পেলেই আমার খদ্দেরের কাছ থেকে 10 টাকা পারলে বেশি নিচ্ছি, মানে দাড়ি টুপি থাকা অবস্থা, ঠিক আছে, যে এই জায়গাতে সেই জায়গাতে তো সেই জায়গাতে আগে আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। দুই, আমি মনে করি দেশের জনগণকে সচেতন হতে হবে। আমার যখন যে জায়গায় দাম বাড়ছে, যেই সবজির দাম দেখা যাচ্ছে যে কুষ্টিয়াতে 20 টাকা, সেটা ঢাকা পর্যন্ত আসতে 80 টাকা হচ্ছে, যেই ব্যাখ্যাটা একইভাবে চালের ইয়ে থেকেও আসছে যে একই জিনিস, একই মেকানিজম, চাঁদাবাজি, পাইকারি ব্যবসায়ীদের যেই ব্যবসা প্লাস আপনার এই কর্তৃপক্ষ এবং যেই আনুষঙ্গিক যারা এটার সাথে জড়িত আছেন তাদের যে অনিয়ম, তাদের যে দুর্নীতি, এটাকে বন্ধ করা এমন কোনো কঠিন বিষয় বলে আমার কাছে মনে হয় না। ওকে, ধন্যবাদ। আমরা একটু মহাপরিচালক যেহেতু আমাদের সাথে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনাব আলিম আখতার খান, আপনার কাছে একেবারে স্পেসিফিকলি আমরা জানতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে মাঠে আছেন, একটু আগে আপনাদের বিষয়ে আমরা প্রশংসা করছিলাম, এবং সেখানে কেন এখন পর্যন্ত সিন্ডিকেট যারা মেইনটেইন করে, আমরা দেখলাম যে 24 জুলাই বিপ্লবের পর একটা পরিবর্তন সবাই আশা করেছিল যে এখন যেহেতু একটা সংস্কার শুরু হয়েছে এবং রাষ্ট্রে যেহেতু একটা পরিবর্তন আসছে, সুতরাং এখানে আর মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট কেউ থাকবে না। সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে আপনাদের? থ্যাংক ইউ। যেটা আমাদের ব্যারিস্টার মহোদয় বললেন, এর সূত্র ধরে আমি বলবো যে আইনের আমাদের যে ভোক্তা অধিকার আইনটা, তার বিষয়টা মনে হয় একটু স্পষ্ট করলে আপনাদের জন্য সুবিধা হবে। ওখানে যে বিষয়গুলো আছে, ব্যত্যয়গুলোর বিষয়ে যে মামলা বা অভিযান পরিচালনা করা হয়, প্রথমত এটার দায়িত্ব আছে আইনে, সেটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস অর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওনারা যদি আপনার একটা জায়গায় কোনো ভোক্তা যদি এর পরেও মনে করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, দেওয়ানি প্রকৃতিতেও তিনি ড্যামেজ স্যুট করতে পারেন। এরপরে ভোক্তা অধিকারকে দেয়া হয়েছে প্রশাসনিক ক্ষমতা, যেমন ফৌজদারি আদালতে যেমন জরিমানাও করতে পারে, জেল দিতে পারে বা কারাদণ্ড, এবং উভয়ই দিতে পারে। কিন্তু ভোক্তা অধিকার জরিমানা করতে পারে, এর বাইরে কারাদণ্ড বা ইত্যাদি দিতে পারে না আইনে। 2 নম্বর, যে সিন্ডিকেট বলতে যেটা বোঝা হচ্ছে, আসলে এটা আমরা সবাই শুনে থাকি এবং যে বাংলায় বলে যা রটে তা কিছু না কিছু বটে। ফলে আমরা সিন্ডিকেটের সোজা নাগাল পাওয়া আমাদের পক্ষে কঠিন। আমাদের যেমন ওরকম গোয়েন্দা তথ্য নিয়ে তারপরে কাজ করতে হয়, কিন্তু আমাদের নিজস্ব কোনো গোয়েন্দা বাহিনী নেই। ফলে এখন এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হলো, বস্তুত আমরা যেভাবেই বলি না কেন, সিন্ডিকেটটাকে মোকাবেলা করার জন্য একটা শক্তিশালী আইন আজও আছে, ওটাকে আমরা কালো আইন বলি, কিন্তু কেউ এটা আর বাতিল করি না। সেটা হলো বিশেষ ক্ষমতা আইন, এবং এখানে শাস্তিটা অনেক বেশি, ফাঁসি পর্যন্ত আছে। কিন্তু সেটার আবার এখতিয়ার হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস জেলা প্রশাসকের, এবং সেখানে প্রসিকিউশন দিবেন পুলিশ সুপার, ডিএসবির মাধ্যমে। তো এটা আমি কিছুদিন আগে আপনি যা বললেন এ বিষয়ে আমি কয়েকজন জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম যে আপনারা কেন যে বিশেষ ক্ষমতা আইনটা প্রয়োগ করছেন না। আপনারা এটাও জেনে থাকবেন যে আমাদের যে ভোক্তা অধিকারের জেলা কমিটি ইন্ডিপেন্ডেন্টলি হেডেড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে জেলা প্রশাসক উনি প্রয়োগ করতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট আস্কিং আস, এটা আছে জেলা কমিটি। তাহলে বলছিলাম যে কেন করছেন না, তো একটা উত্তর পেলাম যে স্যার এটা তো দীর্ঘদিন করা হয়নি। দ্যাট মিনস এ কাইন্ড অফ শাইনেস টু ইমপ্লিমেন্ট দ্য ল ইজ দেয়ার, মানে প্র্যাকটিস নেই, সেজন্য এটা এখন কেউ সাহস করছে না। তো আপনি যেটা বললেন যে এখন তো এসব নাই, কেন তাহলে হচ্ছে না, উত্তরটা হলো যে আমার মনে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা তার সাথে যুক্ত যে কাঠামোতে, সেখানে এই শাইনেসটা, নার্ভাসনেসটা কাজ করে করছে। 2 নম্বর হলো, আমি বাই দ্য বাই আরেকটা মেসেজ মানে আমার কাছে মনে হয়েছে
বর্তমান সরকারের যিনি প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল পেয়েছেন শান্তিতে। ওনার পক্ষে এজিটেট করে ডিটেনশন দেওয়া বিশেষ ক্ষমতা আইনে মনে হয় একটা মানে এটা প্রবলেম আছে বলে আমার মনে হয় উনি হ্যাঁ এটা একটা হতে পারে। ফলে উনি খুব হার্ড লাইনে না গিয়ে চাচ্ছেন যে একদিকে আমরা অভিযানও চলবে, অন্যদিকে মানুষ বুঝে নেক। কিন্তু আমাদের সমাজের সমস্যা হচ্ছে কি, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই আইন মানে না। এই সমাজে কোন না কোথাও আইনটা ভাঙে, অযুকর অবস্থা। ওই যে কথাটা উনি বলছিলেন, এখন একটা সমাজে যখন বেশিরভাগ লোক আইনের মানে বিপক্ষে থাকে, এটা আসলে টাফ। আমরা অভিযান করছি, তাতে করে কিছুটা জরিমানা করছি বা দণ্ড দিচ্ছি, সাথে সাথে কিছুটা হয়তো দাম কমছে। কিন্তু ঢাকার বেলায় যদি ধরি, আমার তো মনে হয় আমি 1% লোকের কাছে হয়তো পৌঁছতে পারছি। 99% যারা বাইরে থাকছে, আমার ঢাকাতে যেমন প্রতিদিন 10টা টিম কাজ করে, হয়তো 3.30টা দোকান করার পরে তার অফিস টাইম পাস শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবে তো এখানে 3 লক্ষ ব্যবসায়ী আছে। এটা হলো যে এক, তো ফলে সবাইকে টাচ করতে পারছি না। আবার যাকে জরিমানা করছি তিনি যে পরের দিন শুদ্ধ হয়ে গেছেন এই কথা আমি বলতে পারছি না। আর সিন্ডিকেট বা ইত্যাদিটা একটু বলি নাই। ফলে আমরা ও পর্যন্ত টাচ করার জন্য যে মেকানিজমটা আছে, সেই মেকানিজমে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলবো আরও বেশি তৎপর, আরও একটু কঠোর হতে হবে। আদারওয়াইজ আমরা সমাজকে এবং ভোক্তাদের আস্থা অর্জন করতে পারবো না, যতই চেষ্টা করি না। আপনাদের সাথে একটা বিষয়, যেমন আপনি যেমন বলছেন যে আপনাদের গোয়েন্দা সংস্থার সহযোগিতা দরকার, যেটা আপনাদের নিজস্ব নেই, সেক্ষেত্রে কি সমন্বয়ের অভাব? এতগুলো সংস্থা বাংলাদেশে, তাহলে তারা কি এই সিন্ডিকেটের খবর আপনাদেরকে কোনোভাবে দিয়ে বা অপারেশনে তাদের হেল্প কি আপনারা পাচ্ছেন না? মানে এটা কি পাওয়া উচিত ছিল? রাষ্ট্রীয় অর্গানের এই ধরেন সিন্ডিকেট, ওই যে বললাম বিশেষ ক্ষমতা আইনটা ভোক্তা অধিদপ্তর প্রয়োগ করতে পারে, একসাথে অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটো যে একসাথে করার যে ওই যে আমাদের অর্থদণ্ড হচ্ছে সর্বোচ্চ 3 লাখ টাকা। হ্যাঁ, কারাদণ্ড আইনে আছে সর্বোচ্চ মনে করেন 4 বছর, অন্যান্য এতে যা আছে। কিন্তু ওখানে বিশেষ ক্ষমতা আইনতে বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি। তো ফলে সেটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অংশ। অ্যাডমিনিস্ট্রেটিভ না, সরি, বিশেষ ক্ষমতা আইনে একটা ট্রাইব্যুনাল করার নিয়ম আছে এবং অ্যাডভাইজারি বোর্ড করার নিয়ম আছে বাই সুপ্রিম কোর্ট লয়ার্স। ট্রাইব্যুনালেই হয়, হ্যাঁ ট্রাইব্যুনালেই হয়। ফলে সেই ফোরামটা আলাদা। আবার অন্যদিকে যে সমন্বয়, আমরা সমন্বয় করে থাকি, আমরা সমন্বয় মিটিং করি। হ্যাঁ, এর আরও পেছনে যদি আমরা যাই, আমাদের একটা ৭১-এর পরে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উই আর রান বাই দ্য পলিটিশিয়ানস। এইটা আমি বলতে চাচ্ছি মাননীয় ডিজি মহোদয়, আমি আপনার কাছে আসবো, এই বিষয়টি আসবো, কারণ প্রত্যেকটি মার্কেটে আমরা দেখেছি যেগুলোতে পলিটিক্যালি একটা লেজুর বৃত্তি থাকে, তারা এই মার্কেটটা কন্ট্রোল করে এবং তাদের হাতেই মূলত ব্যবসাগুলো জিম্মি থাকে। আমরা এই প্রশ্নে আসবো, তার আগে আমরা যেতে চাই কৃষিবিদ KS মোস্তাফিজুর রহমান। আপনি যেহেতু কৃষিবিদ, আপনার বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এবং আমরা চেয়েছিলাম যে আসলে কৃষি উৎপাদন বাড়াবো এবং সেই উৎপাদন যেন কোনো প্রকার সিন্ডিকেট ছাড়া সরাসরি ভোক্তার কাছে আমরা পৌঁছাতে পারি। তো সেই জায়গায় আসলে আমরা কোথায় আছি একটু যদি আপনি পরিষ্কার করতেন। ধন্যবাদ। আসলে অর্থনীতিতে এই সিন্ডিকেশন এটা খুবই একটা প্রচলিত শব্দ। এটা হলো উৎপাদনকারী এবং যিনি ভোক্তা, এর মাঝখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, সেখানে মিডলম্যানের প্রয়োজন হয়। এটা অর্থনৈতিক ব্যবস্থাপনায় এটা সারা বিশ্বেই এটা প্রচলিত, যে যিনি উৎপাদন করেন এবং যিনি এটা কনজিউম করেন, এই পণ্যটা বা এই সেবাটা ভোক্তা পর্যন্ত যেতে গেলে একটা চ্যানেলের প্রয়োজন হয়। সেই চ্যানেলটাই হলো মিডলম্যান। এই মিডলম্যানগুলোই তার ব্যক্তির স্বার্থে যখন এটা এই নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রিত ব্যবস্থাপনাই হলো সিন্ডিকেশন। এখন এটা কেন হবে? এটা যদি আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই ধরনের সমস্যার সমাধানের সারা বিশ্ব স্বীকৃত বা প্রমাণিত পদ্ধতিটা কি, সেটা হলো বাজারের ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা পণ্যের মূল্য নির্ধারিত হবে। এটা হলো মুক্ত বাজার অর্থনীতি বা বাজার অর্থনীতি দ্বারাই বাজার নিয়ন্ত্রণ করা যায়। এখানে সিন্ডিকেশন এখানে কাজ করে না। যদি পর্যাপ্ত সরবরাহ থাকে তাহলে অটোমেটিক্যালি তার মূল্য কমে যাবে, সিন্ডিকেশন এখানে কাজ করবে না। আরেকটা হলো বাজার নিয়ন্ত্রণের আরেকটা প্রমাণিত না, যেটা হয় নাই, সেটা হলো নিয়ন্ত্রিত অর্থনীতি, যেটা ধরেন সোভিয়েত ইউনিয়ন
কিউবা, চায়না একসময় শুরু করেছিল, সেগুলো কিন্তু বাস্তবে এটা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটা পুরোপুরি কার্যকরী হয় না, এটা প্রমাণ হয়ে গেছে। তার পরবর্তীতে এসেছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা, যেটা বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো ধরুন বাজার নিজেই নিয়ন্ত্রণ করছে ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা, এবং সরকারের সুনির্দিষ্ট এজেন্সি যেমন ভোক্তা অধিকার অথবা বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ এবং ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ইন্টারভেনশন করা, যেমন ধরুন বিআরটিসি বাস দেওয়া হয়েছে যাতে প্রাইভেট বাসের মূল্য নিয়ন্ত্রণ করা যায়, টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ করা যাতে প্রাইভেট সেক্টরের বাজারে নিয়ন্ত্রণ করা যায়, রাসায়নিক সার সরকারি ফ্যাক্টরিতে উৎপাদিত হয় এবং বেসরকারি যাতে এটা ব্যালান্স হয়, এটাই হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা। এখন আপনি বলছেন যে কৃষির ক্ষেত্রে এটা কতটুকু কার্যকরী হয় এবং এটাকে ভাঙার উপায়টা কী? কৃষিটা সবচেয়ে দুর্বল জায়গা এবং আমাদের দেশের অর্থনীতির এককভাবে কিন্তু কৃষি সবচেয়ে বড় সেক্টর, এবং কৃষকই দরিদ্র মানুষ, সমাজের যে সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যারা, তারা হলো কৃষক, কারণ তিনি হলো উৎপাদনকারী, তিনি বিনিয়োগকারী, তার থেকে কনজিউমারের কাছে যাইতে একটা বড় রকমের সিন্ডিকেশন, সে উৎপাদন যেখানে হয় তার তো উৎপাদনের ফ্যাক্টরি হলো তার জমি, সেই উৎপাদিত স্থানেই ওখানে এই মিডলম্যানরা সেখানে যে একটা সিন্ডিকেশন কাজ করে। সিন্ডিকেশন মানে যে সেখানে ধরুন হয়তো তারা যারা এগুলো ক্রয় করবে তারা নিজেরাই নির্ধারণ করে নেয় যে এই গ্রামের আমি কিনবো, ওই গ্রামে তুমি কিনবা, ওই গ্রামে তুমি কিনবা। এটা একটা মানে অতি প্রচলিত এবং আমাদের দেখা সংস্কৃতির মধ্যেই যে কৃষকের কাছে কৃষকের ন্যায্য মূল্য পায় না এবং সেই পণ্যটি ভোক্তার কাছে এসে শহরে, ঢাকা, চট্টগ্রাম বড় শহরে এসে কয়েক গুণ বেশি দামে এটা ক্রয় করতে হয়। তাহলে আমাদের বাজার অর্থনীতি আমরা মানছি, আবার মিশ্র অর্থনীতিও মানছি, তারপরেও এটা হচ্ছে না কেন? এটা দুই তিনটা ভাবে এটা ভেঙে ফেলা যায়, একেবারে ভেঙে ফেলা যাবে না। আপনি গবেষণাটা সবার আগে দরকার যে এখানে কোথায় ভ্যালু চেনে কোন কোন জায়গায় এটা ব্যাহত হচ্ছে, আর সর্বশেষ যেটা সেই গবেষণার উপর ভিত্তি করে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স করে উৎপাদন বাড়াতে হবে। আপনি কৃষকের ফসল যদি উৎপাদন বেশি হয় তাহলে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য ডোমেস্টিক মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট এবং ইন্ডাস্ট্রিয়াল যে এগ্রিকালচারাল প্রোডাক্টস, শিল্পের কাঁচামাল, এই তিনটা জায়গায় এর হিসাবটা অঙ্কটা বুঝে এটা রাষ্ট্রের দায়িত্ব যে এটা কী পরিমাণ কোন পণ্য উৎপাদিত হবে। এবং অহেতুক ধরেন যেমন মুন্সিগঞ্জে আমাদের আলুর উৎপাদন বেশি হয়, সেখানে পার একরে আলুর প্রোডাকশন সবচেয়ে বেশি, ওখানে যদি কেউ যদি তার নিজের জমিতে ধান লাগাতে চায়, পেঁয়াজ লাগাতে চায়, এটাকে প্রতিহত করতে হবে। হাওর বাওরে গোচারণ, হাঁসের, তারপরে প্রাণী সম্পদের ওখানে করলে ওখানে উৎপাদন বেশি হবে। এইভাবে রাষ্ট্রের গবেষণা থেকে যখন একটা সুনির্দিষ্ট গাইডলাইন দেবে তখন এগুলো নিয়ন্ত্রিত হবে। সর্বশেষ হলো আইনের শাসন এবং অর্থনৈতিক ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। আইনের আলোকে বিধি বিধানে আরও বিস্তৃত করে উল্লেখিত থাকবে, যেটা রাজনৈতিক নেতাদের কাজ সংসদে আইন প্রণয়ন করা, জনগণের প্রতিনিধিত্ব করে এবং সেই আইনের আলোকে সুস্পষ্ট বিধিবিধান যখন জুডিশিয়ারিতে যাবে, জুডিশিয়ারি যখন ইনস্টিটিউটগুলো যখন সঠিকভাবে কাজ করতে পারবে তখন আপনার অর্থনৈতিক অপরাধটা কমে যাবে। অর্থনৈতিক অপরাধ থেকেই বৈষম্যের সৃষ্টি হয় এবং বৈষম্য সৃষ্টি হয় বলেই অনেক শক্তিশালী সরকারের পতন ঘটে যায়। তাহলে আইনের শাসন, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার যখন যে রাষ্ট্রে আসবে তখন সেই রাষ্ট্রে এই সিন্ডিকেশন শব্দটায় গণমাধ্যম এটা বলে এটাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমরা ব্যারিস্টার জনপ্রিয় চৌধুরী আপনার কাছে আরেকটু যেতে চাই যে আমরা নিজেদের অধিকার আদায় করতে গিয়ে যে আমরা এই আন্দোলন যেটি শুরু হয়েছিল সেটি মূলত একটি ছোট্ট দাবি যে কোটা সংস্কার করা এবং কোটা পুনর্বাসন করে একটা যৌক্তিক লেভেলে নিয়ে আসে। সেই জায়গা থেকে যখন তারা এক্সট্রিম লেভেলে চলে গেল, সরকার যখন শিক্ষার্থীদেরকে কোনোভাবেই তাদের কথা মূল্যায়ন না করে একটা লেভেলে নিয়ে গেছে, তখন কিন্তু রাষ্ট্র এই ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সরকার। এবং এই যে বৈষম্যের কথা আমরা বলছি, সিন্ডিকেট, তাদেরকে কি সরাতে আসলে আবার ছাত্রদের নামতে হবে কিনা? আসলে এই যে প্রায় বিগত ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের যে 2000 ছাত্র জনতার শহীদ হওয়ার পরে বা আত্মত্যাগের পরে এই যে প্রায় 80,000 থেকে বলা হচ্ছে লক্ষাধিক মানুষের অঙ্গহানি এবং তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের যে ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়।
এই জায়গাটা থেকে আসলে যখন একটা সরকারের পতনের পরে যখন একটি নতুন ধারায় নতুন সংস্কারের মধ্যে একটি সরকার যখন আসে, আমি মনে করি যে এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। এবং সেই জায়গা থেকে যখন দেখা গেছে যে বিশেষ করে এই দ্রব্যমূল্যর ক্ষেত্রে যেই সিন্ডিকেটের কথা আমরা বলছি, বিগত 15 বছরে যেই অনিয়ম দুর্নীতির কথা আমরা এখন শুনছি, সেই জায়গাটা থেকে এই সরকারের আমলে আমি মনে করি, যেমন আমাদের ডিজি মহোদয় বললেন যে ডক্টর ইউনূস সাহেব উনি শান্তিপ্রিয় ব্যক্তিত্ব, আমি ঠিক আসলে এই একটা জায়গায় দ্বিমত পোষণ করি এই কারণে যে যদি আমরা মনে করে থাকি যে এই সরকারের যেই সদ ইচ্ছা নিয়ে যদি তারা পরিচালনা করে থাকেন, তাহলে যে কার্যকর ভূমিকা আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি সেই অনুযায়ী আমরা সেই চাহিদা জনগণের কাছে সরকার পূরণ করতে পারছে না বলে আমি মনে করি। কারণ যে কথাটা একটু আগেই আলোচনায় আসলো যে প্রত্যেকটা জেলা প্রশাসক, জেলা প্রশাসনে প্রত্যেক জায়গায় যদি টিম গঠন করে যদি সঠিকভাবে যদি এখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আমি মনে করি দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। দ্বিতীয়ত দেখেন, এখন একটা সময় আমরা বিগত সময়গুলোতে মিডিয়ার অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল। আমি একজন দেশের নাগরিক হিসেবে মনে করি যে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট ক্ষেত্রে যে সে জায়গায় কারা এই ধরনের দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত আছে, তাদেরকে যদি মিডিয়াও সামনে নিয়ে আসেন যে অমুক 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 তারা, সেটা রাজনৈতিক ব্যক্তিত্বই হোক, সেটা ব্যবসায়িক কোনো সিন্ডিকেট হোক, কিংবা স্থানীয় কোনো সংশ্লিষ্ট কোনো এখানে কোনো চক্র থাকুক, তাদেরকে আমি মনে করি যে মিডিয়ারও একটা দায়িত্ব আছে তাদেরকে সামনে আনা। আর ছাত্র জনতার কথা যেটা, ছাত্রদের কথা যেটা বললেন, আসলে ছাত্ররা তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই দেশের যে নতুন যে প্রত্যাশা জাগিয়েছে আমাদের কাছে, সে জায়গায় আমি মনে করি যে দেশের সাধারণ জনগণেরও একটি ভূমিকা থাকা উচিত। আমরা যদি মনে করি যে এখানে চালের দাম বাড়ছে, কেন বাড়ছে, বা এখানে যদি আমরা মনে করি যে অন্যান্য জিনিসের দাম, সবজির দাম, তেলের দাম বাড়ছে, তাহলে কেন বাড়ছে, এই বিষয়গুলোতে যদি স্থানীয়ভাবেও যদি জনগণ সচেতন হয় এবং স্থানীয় প্রশাসনের উপরে যদি চাপ প্রয়োগ করে, সেক্ষেত্রে জনগণের এখানে আমি মনে করি যে প্রশাসন সেক্ষেত্রে হয়তো আর একটু কার্যকর ভূমিকা নিতে পারবে। আমি আসলে আপনি যেভাবে বলছেন যে ছাত্ররা আবার নামবে কিনা, সে জায়গায় আমি মনে করি আসলে ছাত্ররা অনেকটা বাধ্য হয়েই বিভিন্ন কারণেই ছাত্ররা বিগত আন্দোলনে জড়িত হয়েছে। এখন আমরা মনে করি না যে প্রত্যেকটা বিষয়েই ছাত্ররা এখনকার প্রেক্ষাপটে তারা তাদের পড়াশোনা আছে, তাদের এই পড়াশোনা এবং তাদের যে দায়িত্ব সেটাকে রেখে তারা প্রত্যেক ক্ষেত্রেই আন্দোলনে যাওয়ার প্রশ্ন আসে কিনা, যেটা আসলে আমরা আলোচনার প্রথম থেকে করে আসছি বলে আমি মনে করি, সেটা হলো যে যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেই টিম ওয়ার্ক, অর্থাৎ যেই সমন্বয়ের যে বিষয়টা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাকি এজেন্সিগুলা, ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে শুরু করে যারা এই বিষয়গুলোর সাথে জড়িত আছেন, আমি মনে করি দেশের একজন নাগরিক হিসেবে তারা যদি একসাথে বসে টাস্ক ফোর্স গঠন করে যদি এইখানে কার্যকর ভূমিকা নেন, সেই ক্ষেত্রে আমি দেখি না যে এখানে দ্রব্যমূল্য না কমার বা টাস্ক ফোর্স এই সিন্ডিকেট না ভাঙার কোনো কারণ আছে। একটা কথা এখানে শুধু যেটা আমি মনে করি যে এই জায়গাগুলোতে এই কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই এখানে সদিচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে। কারণ আপনি দেখবেন বিগত সরকারের আমলে 2-3 জন ম্যাজিস্ট্রেটের কথা, যিনি ডিজি সাহেব একটু আগে বললেন, আমার যতটুকু খেয়াল আছে যে 2-3 জন ম্যাজিস্ট্রেট, যারা এই 2 জন ম্যাজিস্ট্রেটকে বলা যায় একজন যে তারা খুব সক্রিয় হওয়ার কারণে দেখা গেছে কেউ চাকরি থেকে সরে যেতে হয়েছে কিংবা অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে যিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কাজ করবেন এই সিন্ডিকেট ভাঙার জন্য কিংবা এর উপরে কার্যকর ভূমিকা নিয়ে সক্রিয় হবেন, এমন না হয় যে তাকে আবার বিভিন্ন জায়গায় সরে যেতে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা মাননীয় ডিজি মহোদয় আমাদের সাথে আছেন। আমরা একেবারে যদি পিন পয়েন্টে বলি, যেটি ব্যারিস্টার সাহেব বললেন যে আসলে বাংলাদেশের প্রতিটি সেক্টরে যদি আমি দৃশ্যমান বলি যে আসলে ট্রাফিকে আমরা শিক্ষার্থীদেরকে নামিয়ে দিয়েছি, একটা সময় বাধ্য হয়ে নামিয়ে দিতে হয়েছে, এবং
যদি আমি পুলিশ স্টেশন মানে থানাগুলোর কথা বলি, যে সেখানে আসলে একটা জিডি নেওয়া বা কারো বিরুদ্ধে কোনো একটা মামলা নেওয়ার ক্ষেত্রেও যে একটা বিতর্ক তৈরি হয়েছে এখন পর্যন্ত, মানে তারা খুব একটা কার্যকর এখন পর্যন্ত তাদের তৎপরতা দেখাতে পারছে না। সে কারণে প্রশ্ন উঠছে যে সেখানেও কি প্রতিটি থানায় থানায় কি ছাত্র প্রতিনিধি দিতে হবে কিনা। ঠিক একইভাবে লেজুর ভিত্তিক যে প্রশ্নটি আপনাকে শুরুতে করেছিলাম, যে পলিটিক্যাল একটা লিগেসি সব জায়গায় থাকে, যেমন প্রত্যেকটি মার্কেটে একটা সিন্ডিকেটের যে নেতৃত্ব দেয় তাদের একটা পলিটিক্যাল পাওয়ার তারা এখানে ইম্পোজ করার ট্রাই করে, সেটি আসলে ভাঙার কথা বলছেন কিনা আপনি, বা ভাঙা উচিত এটি এখনো রয়েছে কিনা, যদি আমি একটু দুর্বল করে বলি। অনেকগুলো বিষয় আলোচনায় এসেছে খুব সুন্দরভাবে। প্রথমত যে আমরা যে ওপেন মার্কেটের কথা বলি, ওপেন মার্কেটে ডিমান্ড সাপ্লাইটা হতে হবে অত্যন্ত স্বাভাবিকভাবে, কিন্তু আমাদেরটা এখন পারফেক্ট ওপেন মার্কেট না, এখানে ডিস্টর্টেড মার্কেট, ছিন্ন মার্কেট। এখানে একটা ইন্টারফেয়ারেন্স ফ্রম আউটসাইড, দোজ হু আর নট দ্য প্লেয়ার্স অফ দ্য মার্কেট, এটা আছে। তাহলে ওই প্লেয়ারগুলোকে আমাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে হবে, আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাহলে আমি একটা সুস্থ মার্কেট পাবো। আচ্ছা, সরিয়ে দিবেন কিভাবে? তো আপনি যেটা বলছিলেন, বা আমাদের যে রূপ সাহেব যেটা বলছিলেন, যে দুই একজন ম্যাজিস্ট্রেট তারা হার্ড হওয়ার কারণে পরবর্তীতে তাদের ভোগান্তিতে যেতে হয়েছে, অথচ তাদেরকে রক্ষা করার দায়িত্ব ছিল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাহলেই একমাত্র অধস্তন কাজে উৎসাহ পায়, সাহস পায়, সাহসের সাথে কাজ করতে পারে। এই নিরাপত্তার অভাববোধ এত বেশি গেছে যে একজন মুখ্য সচিব বা একাধিক অত্যন্ত পাওয়ারফুল সচিব এখন জেলে আছে। এটা একটা অ্যাবনর্মাল পজিশন। এটা আগে আমরা কল্পনা করি নাই যে সিভিল সার্ভিসের একজন সম্মানীয় সচিব পরে জেলে যেতে হয়, রিমান্ডে যেতে হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় লার্নিং, এবং আমরা যারা প্রজন্ম আসবে তাদেরকে বুঝতে হবে যে এই দিন নয়, আরও দিন আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় যদি বলবো, যে এখানে যেমন একটা কথা বললেন উনি, সুন্দরই বললেন যে কৃষি অর্থনীতির দেশ কিছু আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিষয় আছে, দরকার আছে। ওপেন মার্কেটে কিন্তু অন্যভাবে এখন বলা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ আপনি উৎপাদন করলে কোনো দেশের খরচ বাইরে কিনতে গেলে যদি কম হয় আপনি উৎপাদন করবেন না। হ্যাঁ, এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ এই বিষয়টা সিঙ্গাপুর রাষ্ট্র হিসেবে যা করে, জি, সিঙ্গাপুর করে, অনেক দেশেই করে। যেমন আমরা গার্মেন্টসে যে কাপড় চোপড় বানাই সেগুলো ইউরোপে যায়, আমেরিকায় যায়, ওরা কি সেলাই করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমাদের এখানে করলে ওদের খরচ কম পড়ে। ওরা অন্য কিছু গবেষণা করবে, কিন্তু গার্মেন্টসটা আপনাকে দিয়ে দিবে, কারণ আপনার এখানে শ্রম আছে, সস্তায় পাওয়া যায় অল্প। হ্যাঁ, আর পলিটিক্যাল যেটা বললেন, দেখেন ৭১-এর পরে, পার্টিকুলারলি স্বাধীনতার পরে, আমরা কিন্তু বাইহুক আর বাইকুক, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে আছি। কখনো সামরিক, কিছুদিন পরে উনি আবার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হচ্ছেন, পলিটিক্যাল পার্টি খুলছেন, অন্য দল থেকে লোক আনছেন, সেখানে করছেন। এর অর্থ এই যে দে আর দ্য মাস্টার্স। সংবিধান বলেছে রাষ্ট্রের ক্ষমতার মালিক হলো জনগণ, কিন্তু বাস্তবে এই জনগণের পক্ষে মূলত পরিচালনা করে পলিটিক্যালরা। এখন সেই পলিটিশিয়ানরা যদি তারা দায়বদ্ধ না হন সংবিধানের প্রতি, দেশের আইনের প্রতি, তখন অন্য সকলে অসহায় হয়ে যায়। আমরা যারা আছি, আমরা এক অর্থে সংবিধান বলছে উই আর দ্য পাবলিক সার্ভেন্টস, প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে কর্মকর্তা, আমরা কর্মচারী, তারপরে প্রভু একজন আছেন, উনি কে? উনি দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা, যারা মন্ত্রিপরিষদ গঠন করে, যারা সংসদ সদস্য মনোনয়ন দেয়। তাহলে আমাদের দেশে আপনি দেখেন যে এদের ক্যারেক্টার কি। টিআইবি তাদের একটা গবেষণায় বলেছে এদেশের সংসদ সদস্যের ৬০% মতো কোনো না কোনো ফৌজদারি অভিযোগের সাথে যুক্ত বলে খবর পাওয়া যাচ্ছে। বাস্তবে আমরা তাই দেখছি। দেখেন, একজন ইয়াবা ব্যবসায়ী বলে পরিচিত, উনি এমপি হয়েছেন, দল থেকে মনোনয়ন দিয়েছে। কেন? আর কি ওইখানে ভালো লোক নাই? অবশ্যই ওইরকমভাবে অনেককে পাওয়া যাবে। ফলে আমাদের পলিটিক্যাল যে কালচার আছে, লালিত সংস্কৃতি, এরা অন্যান্য সিভিল সোসাইটি, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এগুলোর উপরও এখন ঝাঁপ দিয়েছে এবং এগুলোকেও নষ্ট করেছে। এবং যে কারণে যাদের উপর আমাদের অনেক জাতির বিশ্বাস ছিল, তারা এখন চুপ হয়ে গিয়ে একটা দিকে চলে গেছে। হ্যাঁ, আমি দেখলাম একবার বছর ৫ আগে একজন খুব খ্যাতিমান সাংবাদিক হঠাৎ করে বলছেন একজন আমাদের প্রভাবশালী একজন প্রধানমন্ত্রীকে যে আপনি তো এখন নোবেল প্রাইজ পাওয়া উচিত। তখন উনি বলছেন না, আমার প্রাইজের দরকার নেই,
তখন না না পেতে হবে আপনার প্রক্রিয়া যেতে হবে, আপনাকে যেতে হবে, আমরা এটা করব, আপনি শুধু বলেন। তাহলে এই যে এটা কি বলা হয়, হ্যাঁ প্রকাশ্যে অনেকে বাইরে বলে তেলবাস, হ্যাঁ তো এটাই বলে। এই সংস্কৃতি থেকে আমরা দূরে আসতে পারলাম না কেন? তো এখানে কিন্তু সব যাচ্ছে, এবং তার কারণে এই যে প্রবাহ, এই যে সিস্টেমটা, এটা দেখেন আপনি যে একটা পলিটিক্যাল সায়েন্সে আরেকটা শব্দ আছে প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক, হ্যাঁ, যে আশ্রয়দাতা এবং আশ্রিতের সম্পর্ক। এখানে টপমোস্ট পলিটিশিয়ান নিচের স্তরে আশ্রয় দিয়ে থাকেন, এই আশ্রিতরা তারা একদিকে নিজেদের আখের গোছান, ভাগ্য গোছান, আবার তারা আবার আশ্রিত সৃষ্টি করেন। এইভাবে করতে করতে ফিল্ড লেভেল পর্যন্ত আসছে। এবং আমাদের একজন মুস্তাক এইচ খান নামে একজন পলিটিক্যাল ইকোনমিস্ট লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা করেন, উনি এটা নিয়ে বলছিলেন যে এখানে সাউথ এশিয়ার পর একটা সমস্যা হলো পেট্রোল ক্লায়েন্ট রিলেশনটা নেটওয়ার্কের মতো সব জায়গায় আছে, ইউনিয়ন থেকে শুরু করে টপ পর্যন্ত যেতে যেতে, ফলে আপনাকে এটা ভাঙতে হবে, এই পেট্রন ক্লায়েন্ট সম্পর্কটাকে, এটাকে আমার মতে উচ্ছেদ করতে হবে। তো এগুলা সব মিলেমিশে আমাদের যে প্রশাসনের যে জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি এবং আমাদের যে দায়বদ্ধতা, সেটাকে দুর্বল করে দিয়েছে। এবং আবারও ওই কথাই বলবো, যে কারণে সাহস করে যে একটা আইন প্রতিষ্ঠিত করবে তারই দেখাচ্ছে হচ্ছে ভোগান্তি। তাহলে তখন তো এখানে যারা সরকারি চাকরি করতে আসে তারা কেউ এখানে যুদ্ধ করতে আসে নাই, তারা ভোগান্তিও চায় না, তারা যুদ্ধও চায় না, তারা চায় শান্তির মধ্য দিয়ে তার কাজটা করবে। কিন্তু সেখানে গিয়ে, যেমন আপনি বলছিলেন, আরেকটা বলি, একটা তেল কোম্পানি একবার তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল, তো কোম্পানির সাপ্লাই চেইনে দেখার জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের ভোক্তা অধিকারীরা যাচ্ছেন, উনি বেরোনোর আগে ওনার বদলে গেছে, বুঝেন, বেরোনোর আগেই বদলি, কারণ উনি গেলেন কেন? হ্যাঁ, এটা তবে এখন পরিস্থিতি ভিন্ন রকম। যেমন আমার কাছে, আমি 2.5 মাসের মতো হয় কোনো ধরনের ওই ধরনের শক্তি আসে নাই, এবং বরং ওই গ্রুপটা আমি যখন নোটিশ দিয়েছি আমার এখানে এসেছে, তাদেরকে বলেছি যে এটা মেনে চলবেন, তারা বলেছে যে হ্যাঁ আমরা মেনে চলবো, আমরা বাধ্য হব, এবং তাদের ক্লায়েন্টকে জরিমানা করা হয়েছে 50,000 টাকা দুটা ক্লায়েন্টকে। এটা আমরা আমরা খুবই চমকপ্রদ কিছু তথ্য পেলাম। আমি একবারে বাংলাদেশে আসলে যেটি দেখেছি যে এই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু একজনের সাথে আরেকজন জড়িত সিন্ডিকেট, মানে অভিযানে যাওয়ার আগেই বদলি হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে সরকারি কর্মকর্তারা কেন ঝুঁকি নেবে? তাদের তো শেষ দিন পর্যন্ত খুব ঠান্ডা মাথায় চাকরি করে গেলে একটা পেনশন, সুন্দর জীবন তাদের নিশ্চিত আছে। তো সেটি একটি প্রশ্ন আমরা জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে ব্যবসা কন্ট্রোল যারা করছে তারা অধিকাংশই কৃষিবিদ, মানে আপনি যেহেতু একজন কৃষিবিদ, আপনার কাছে এই প্রশ্নটি যে আমরা দেখেছি যে শুধু বাজার সিন্ডিকেট নয়, বাংলাদেশে বড় বড় ব্যবসা যেখানে বড় বড় সিন্ডিকেশন হয়, সেখানে লোন পাওয়ার ক্ষেত্রে বলেন বা বিভিন্ন বড় বড় ব্যাংক থেকে আমরা দেখেছি যে বিগত সরকারে একজনের কাছ থেকে অনুমতি ছাড়া কেউ লোন পেত না। সালমান এফ রহমান, আমি নামটা বলে দিই, ওনার অনুমতি ছাড়া, সিগনেচার ছাড়া কেউ বড় লোন স্যাংশন করতে পারতো না। তো সেই জায়গায় বাংলাদেশ লুটেরারদের দেশ, এটি একেবারে প্রচলিত হয়ে গেছিল। তো এটি কি থাকবে? মানে এরপরও, এই বিপ্লবের পরও এই লুটেরাদের, এই সিন্ডিকেটের কবলেই কি দেশ থাকবে? না, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। দেশের অর্থনীতি যদি দুর্বল হয়ে যায়, মানুষ যদি গরিব হয়ে যায়, যারা রাজনীতি করছে বা সিভিল ব্যুরোক্রেটস বা যে মিলিটারি ব্যুরোক্রেটস বা যারাই আছে ব্যবসায়ী, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার যদি কনজিউমার না থাকে, একটা দেশের তো ক্রয় ক্ষমতা থাকতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা যদি হারিয়ে ফেলে, যদি বিনিয়োগ না হয়ে টাকা যদি বাহিরে পাচার হয়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি না হলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না এবং দারিদ্র্য বিমোচন হবে না, একটা গরিব দেশ হয়ে যাবে। তো এখানে ধরুন টাকা, ওই যে অর্থনৈতিক অপরাধ থেকেই আপনার বৈষম্যের সৃষ্টি হয়। ধনী গরিবের বৈষম্যটা কেন হচ্ছে? আপনি বলছিলেন যে আসলে আমরা যেটা বলছিলাম যে আসলে বাজারের একটি বড় অংশই মনে করে যে আসলে একটি বড় শ্রেণীর কাছে আসলে জিম্মি থাকে, ব্যাংক থেকে শুরু করে একেবারে বাজার পর্যন্ত। তো সেই জায়গাটি আসলে আপনি কিভাবে অ্যাড্রেস করতে চান? আসলে না, পুঁজিবাদী ব্যবস্থাপনায় যার পুঁজি আছে সেই তো নিয়ন্ত্রণ করবে, এটা হলো অর্থনৈতিক ব্যবস্থাপনার ত্রুটি। এখান থেকেই আপনার সংস্কারটা আনতে হবে, আইন করে আমাদের দেশের মতো করে। যেমন ধরুন আমরা আমদানি নির্ভর অর্থনীতি, আমাদেরকে এখানে স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। যখন সরকার যখন সিদ্ধান্ত নেবে
যে আমার এই সেক্টরে আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন করার সক্ষমতা আছে অথবা সক্ষমতা তৈরি করতে হবে, তখন ওই ইন্ডাস্ট্রিকে যখন সরকার অ্যাট্রাকটিভ করে দেবে বিভিন্ন প্রণোদনা যে কোনোভাবেই যে আমি এটা স্বয়ংসম্পূর্ণ করতে চাই, সেই অর্থনীতির আমাদের সেই জায়গাটা সেগমেন্টটা কোনটা, আমি আগামী 10 বছরে আমার অর্থনীতির কোন কোন সেক্টরগুলোকে আমি স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আপনি যদি ভাবনার জায়গা যদি অত গবেষণা যদি আপনার করার সক্ষমতা না থাকে, তাহলে আপনি সরাসরি পৃথিবীর উন্নত দেশের মডেলগুলো অনুসরণ করবেন। যে আমাদের দেশে প্রথম যে 5টা রাষ্ট্র যারা অর্থনৈতিকভাবে বৃহত্তর রাষ্ট্র অর্থনীতি, যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র। এই দুঃসাহসকে আমরা দেখাতে পারি এত ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে? না, আমি তার মডেলটা আমি অনুসরণ করব যে তারা কিভাবে অর্থনীতিটা করেছে। চায়না দ্বিতীয়, জাপান তৃতীয়। আমরা যদি এই 3টা দেশের রাষ্ট্রের যদি অর্থনীতি কিভাবে সংস্কার করেছে, আমেরিকা তো খুব পুরনো দেশ না, এটা হলো 1776 সালে স্বাধীন হয়েছে। তারা যখন স্বাধীন হয়েছে তার কলোনিয়াল পোস্ট কলোনিয়ালেরও দীর্ঘ সময়ে ওখানে তাদের কৃষি ছিল তাদের মূল পেশা, 95% মানুষ ছিল কৃষি। তারপরে যখন সেখানে রাসায়নিকের ব্যবহার হলো, যান্ত্রিকীকরণ হলো, বিভিন্ন ভ্যারাইটি আবিষ্কার হলো, তারপরে কৃষি উৎপাদনের পণ্যগুলোই তারা শিল্পে নিয়ে যেয়ে শিল্প বিপ্লবের মাধ্যমে তারা হলো পৃথিবীতে একটা উন্নত দেশে পরিণত হলো। আপনার চায়নার ক্ষেত্রেও তাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষেত্রেও তাই, আর যে জাপানের ক্ষেত্রেও তাই। তার যে লোকাল রিসোর্সকে যদি আপনি প্রথম যদি ওটাকে যদি মোবালাইজেশন না করে যদি আপনি যদি ওই সেক্টরকে অ্যাট্রাকটিভ না করেন, তাহলে আপনি অর্থনীতি দাঁড়াবে না। আমাদের দেশের উদ্যোক্তা কোথায়? 1,52,00,000 কৃষক হলো উদ্যোক্তা। সে তার জমি নিয়ে বসে আছে, তার শ্রম নিয়ে বসে আছে, প্রযুক্তি নিয়ে বসে আছে। আমি তাকে সহযোগিতা না করে আমি যদি অন্যটাকে যদি প্রায়োরিটি দেই, তাহলে আমি মূল যে সরিয়া ক খ না শিখে আপনি MA পাস করবেন, এটা তো হতে পারে না। আপনাকে সর্বাগ্রে কৃষির ওপরে একটা বিস্তৃত কম্প্রিহেন্সিভ 5 ইয়ার্স একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিতে হবে। কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা যাতে শিল্প হতে পারে, সেটা কোন কোন পণ্য দ্বারা লাভজনক ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা আপনাকে ঠিক করতে হবে। আমাদের যেমন ইক্ষু দিয়ে আমরা একটা ইন্ডাস্ট্রি চালাই, আমাদের 1 কেজি চিনি উৎপাদন করতে লাগে 300 টাকা, আর আমাদের আমদানি করতে লাগে 54 টাকা। তা আমি এই শিল্পের দুর্বলতাটা কোথায়? চিনি গবেষণা ইক্ষু গবেষণার বিজ্ঞানী যারা, তাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কেন এমন কোনো জাত উদ্ভাবন করতে পারে না যেটা ব্রাজিলের 100 গ্রাম আখের রসের মধ্যে তার 21% চিনি থাকে, আমাদের দেশে 6% কেন থাকে? আর সেই বিজ্ঞানীকে যদি আপনার কৃষি গবেষণা কাউন্সিলের যদি নির্বাহী চেয়ারম্যান করে বারবার যদি তাকে আপনি যদি তার করেন, মানে কি বলে এক্সটেনশন করে দেন, তো সেরকম একটা যার অতীত ইতিহাস নাই, যার সফলতার কোনো ইতিহাস নাই, তাকে আপনি গবেষণার প্রধান করে দিয়ে বারবার আপনি তাকে দিচ্ছেন। তো উনি চিনিটাই চালাতে পারে নাই, আর অন্য ক্রপ দিয়ে কীভাবে লাভজনক ইন্ডাস্ট্রি করতে হবে। তা আমি বলবো যে এটা বিস্তৃত বলার তো সুযোগ নাই আপনার টকশোতে এসে। আমি বলবো যে আমাদের অগ্রাধিকার খাতটা আমরা চিহ্নিত করতে পারি নাই। কৃষিকে বাদ দিয়ে আপনি ধরেন কৃষি মন্ত্রণালয়, তারা 26 লক্ষ মেট্রিক টন হলে ইউরিয়া আমদানি করে। আর আপনি দেখেন উন্নত এবং তাকে ভর্তুকি দেয় কৃষি মন্ত্রণালয়, বাজেট তো 45,000 কোটি টাকা কৃষি মন্ত্রণালয় বাজেট। তাহলে আপনি যেখানে এক মিনিটে শেষ করি, দেখেন ইউরিয়ার ডোজ কিন্তু আমরা অর্ধেক আনতে পারি। ন্যানো ইউরিয়া বলে নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। আপনি ইন্ডিয়াতে উদাহরণ ইন্ডিয়ার আজকে দিতে হয়, চায়নার দিতে হয়, কারণ হলো তারা এটা সফলতা এনেছে। 36 লক্ষ মেট্রিক টন ইউরিয়ার ইউজ তারা কমাবে ন্যানো ইউরিয়া প্রযুক্তির মাধ্যমে। তা আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো যারা ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যারা গবেষণা করছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জবাবদিহিতা কোথায়? তাদের জবাবদিহিতা কোথায়? আপনাকে এইভাবে ঠিক করতে হবে। এই সরকার সিন্ডিকেট ভাঙতে, ব্যারিস্টার রূপ চৌধুরী আপনার কাছে জানতে চাই, শুধু এই সরকারের যদি আমি 100 দিন বা এই যে 110 দিন যেটি হয়েছে এই হিসেবে না গিয়ে জনগণ কতটুকু সহযোগিতা করেছে সরকারকে সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে? আমি আগেই আসলে বলছিলাম যে জনগণ, সরকার 100 দিনে সব পরিবর্তন করে ফেলতে পারবে সেই অবস্থায় যেমন আমরা নাই, ঠিক একইভাবে
এই সরকারের যারা কার্যক্রম নিয়ে সমালোচনা করেন বা যে সমালোচনাগুলো আসে সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। যদিও আমরা বলি যে রাজনৈতিকভাবে যে যত তাড়াতাড়ি নির্বাচন আসবে, যত তাড়াতাড়ি সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন, প্রধান কাজ হচ্ছে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে যে বিগত সরকারের আমলে যেই অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেই অনিয়ম এবং দুর্নীতিকে রোধ করে কিভাবে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে, সেই জায়গা থেকে আমরা যেই সাধারণ নাগরিক হিসাবে এই সরকারের কাছে যে প্রত্যাশা করি, আমি মনে করি সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। কারণ হচ্ছে যে এই বিষয়গুলো খুব ছোট ছোট আমরা আলোচনা করছি, আমরা চাইলেই সব এখনই পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি মনে করি এই সিন্ডিকেট ভাঙাটা খুব সহজ ছিল। কারণ হলো যে আমরা যেটা আলোচনায় আসছে যে আপনার ডিম্যান্ড সাপ্লাই কিংবা আপনার ওপেন মার্কেট কিংবা আপনার উৎপাদন বাড়ানো যাবে কি, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপার। কিন্তু আমি ছোট বিষয় যেই কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে এখনকার একটি অনির্বাচিত সরকার বা যারা যেটার পেছনে সেনাবাহিনী রয়েছে, যেটার পেছনে প্রশাসন রয়েছে, তারা এই পরিবহনের চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। কিংবা মনে করেন যে যেইখান থেকে উৎপাদন ক্ষেত্র থেকে, যেমন আমি চালের উদাহরণ দিয়েছি যে কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত যে চাল আসছে, সেই চালের বাজার কিভাবে বাড়ছে, যারা বাড়াচ্ছে, যেই সব ব্যবসায়ী এই সিন্ডিকেটের মধ্যে আছেন তাদের সবাইকে আমরা স্থানীয়ভাবে চিনি। কেন তাদেরকে এই বিষয়গুলোতে ধরা হচ্ছে না? কারণ আমি মনে করি যে আলোচনায় আসছে যে ঢালাওভাবে আমি রাজনীতিবিদদেরকে এখানে দায়ী করার কোনো কারণ দেখি না। এদেশে সবসময় যেমন রাজনীতিবিদরাই বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছেন, তেমন রাজনীতিবিদদের কারণেই এদেশের প্রতিটা উন্নয়ন, প্রতিটা পরিবর্তন সামনে এসেছে। এখানে যদি কোনো অসৎ রাজনীতিবিদ থাকেন যারা এই চালের দাম কেজি প্রতি বাড়িয়ে কমিশন খান, কিংবা এই যে ট্রাকের পরিবহন করে কমিশন নেন, কিংবা এই পাইকারি জায়গায় মার্কেট ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন খান, অবশ্যই সেই রাজনীতিবিদদের সমালোচনা করতে হবে, সেটা সার্বিকভাবে না। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আরও লম্বা শুনতে পারলে ভালো লাগতো আমাদের কাছ থেকে। আমরা মাননীয় ডিজি মহোদয় আপনার কাছে একবার শেষ, আমরা উৎপাদন, উদ্ভাবন এবং মাঝখানে সিন্ডিকেট অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আমাদের একেবারে প্রশাসনে, আপনি যেহেতু বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সব ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন বা সংস্কার হয়েছে, তাহলে কিভাবে আমরা সিন্ডিকেটকে মোকাবেলা করব? প্রথমত যে পরিবর্তনটা এবার হয়েছে, প্রথমে বলছিলাম একটা অ্যাবনর্মালি চেঞ্জ হয়েছে। সাধারণত হয় কি, একটা ইলেকটেড গভর্নমেন্ট আর একটা ইলেকট্রনকে আপনার রিপ্লেস করে। হ্যাঁ, এবার হয়েছে যেটা যে জন অসন্তোষ, ছাত্র অসন্তোষ, সেটা সরকার পরিবর্তনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং ফাইনালি সেটা সাকসেসফুল হয়েছে। ফলে ওদের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা অথবা পরিবর্তন না হওয়ার যে অসন্তোষ, সেটাকে যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই, আমরা পাবলিক সার্ভেন্টরা, তাহলে কিন্তু আমরা এটা ঠিক কাজ করবো বলে আমি মনে করি না। সেকেন্ডলি, যেটা এমনি জাস্ট আমি এখানে এসে যেটা দেখলাম, আমাদের সরকারি কর্মকর্তাদের, হয়তো আমার মধ্যেও আছে, অনেকের মধ্যে সেটা ধারণ করা যায়নি বলে আমার কাছে মনে হয়েছে। আপনি যেটা বলছিলেন, হয়তো আপনি কৃষিবিদ হিসাবে দেখেন, আমি একটা তথ্য নিলাম, এই দেশে এখন আলুর চাহিদার তুলনায় উৎপাদন একটু বেশি, দাম বেশি। তাহলে দাম বেশি কেন হবে? কারা করবে? সিন্ডিকেটের বাইরেও একটা বিষয় আছে, যেমন আপনার এই আলুগুলো থাকে কোথায়? কোল্ড স্টোরেজে। কোল্ড স্টোরেজগুলো যদি আমরা ওপেনলি ভিজিট করতে পারতাম এবং ওপেনলি খুলে দিতে পারতাম, তাহলে কিন্তু কিছু না কিছু পরিবর্তন হতো। হ্যাঁ, সাপ্লাইটা বেড়ে যেত। কিন্তু একটা বিশেষ অংশ এটার সাথে জড়িত, সরকারি চাকরিজীবী এবং বাইরের, এটা দেয় নেই। আমি আজকে হলো গিয়ে 19 তারিখ, 15 দিন আগে কয়েকটা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, যাতে তখন কোল্ড স্টোরগুলো ওপেন করে দিয়ে, তখনকার মূল্য ছিল আপনার 45 টাকা, এই দামে যাতে এটা দিয়ে দেওয়া হয়, কারণ বেড়ে যাচ্ছে, বাইরে সিগন্যাল আসছে। আজ পর্যন্ত সেটা আমি পারিনি। কেন? এরা কারা? আপনারা কেন আইডেন্টিফাই করতে পারছেন না তাদেরকে? আমি ইনডাইরেক্টলি আমি বলেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে, মানে এটা সোজা কথা, আমাদের অক্ষমতা, আমরা পাবলিক সার্ভেন্ট যারা আছি তাদের অক্ষমতা।
তাদের কোথাও না কোথাও একটা এই পরিবর্তনকে তারা ধারণ করেছে বলে মনে করার ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন আছে। এই কনফিউশন দূর করতে হবে এবং তাদেরকে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে, এই চেতনার সাথে তাল মিলাতে হবে আমি মনে করি। হ্যাঁ, তাহলে এই পরিবর্তনের শক্তিটা বিফল হওয়ার কোনো মানে সুযোগ নেই। এই কিন্তু তারা তো কিন্তু আমরাও তো আছি, তাহলে আমরা তো তাদেরকে সহায়তা করব। 2 নম্বর হলো, আমি তথ্যে মজার মজার জিনিস দেখছি। আপনার বীজ আলু, আপনি তো এই বিষয়ে ভালো জানেন, বীজ আলু বেরিয়ে গেছে সেপ্টেম্বরের আগে মোর দেন 50%। ওগুলো কোথায় গেছে? ফুড হিসেবে। তার মানে যখন দাম বাড়িয়ে বীজ আলু আসলে নাম দিয়ে এটা খাবার আলুর সাথে দাম বাড়িয়ে বিক্রি করে দিয়েছে। এগুলো কেন হচ্ছে? তাইলে আমরা যারা ওই যে বললাম কৃষিবিদ যারা, আমরা তারা কি করছি? ঘুরে ফিরে ওই কথাই আসবে। এবং আমি যখন একটা জায়গায় খুব হাইয়েস্ট ফোরামে একটু বললাম যে এরকম একটা প্রবণতা দেখতে পাচ্ছি, তখন দেখলাম যে কোল্ড স্টোর থেকে আলু বের করার ক্ষেত্রে কিছু রিজার্ভেশন আছে কারবার, বুঝছেন? তো ইট ইজ আনফরচুনেট। আমরা চাইবো নিশ্চয়ই এদেশের মানুষ এই প্রত্যেকটি শহীদ যারা বিপ্লবে শহীদ হয়েছে তাদের যে সেন্টিমেন্ট সেটি ধারণ করার চেষ্টা করে দেশের জন্য কিছুটা হলেও সরব হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো টেবিল টক শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের সাথে সম্মানিত অতিথিরা যারা ছিলেন প্রত্যেককেই আবারও ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।